আসসালামু আলাইকুম সবাইকে। আমি আজকে বোটানির থার্ড চ্যাপ্টার সেল কেমিস্ট্রি, একটু কঠিন একটা চ্যাপ্টার। এটা আমি সহজভাবে আজকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যাতে এটা আর কঠিন না লাগে। কারণ এখানে অনেক অনেক এমসিকিউ আছে, অনেক কনফিউজিং বিষয় আছে যে একটার সাথে আরেকটা মিলে যায়, এরকম অনেক কোশ্চেনই আছে এখানে। তো আমরা একটু সহজভাবে যদি এটাকে শুরু করি। কার্বোহাইড্রেটের আগে ৩-৪ পৃষ্ঠা মতো কিছু আছে যেগুলা একটু বেসিক ধারণা, প্রোলগ বলতে পারি, বাট মেন পড়াটা হচ্ছে কার্বোহাইড্রেট থেকে শুরু। তো এখান থেকেই শুরু করতে চাচ্ছি। বেশিক্ষণ যেহেতু ডেমো, তাই বেশিক্ষণ দেখাবো না আমি। তাহলে কার্বোহাইড্রেট থেকে শুরু করি। কার্বোহাইড্রেট জিনিসটা কি? কার্বোহাইড্রেট আমরা বুঝি কার্বন, এক অণু কার্বনের সাথে এক অণু পানি, পানি বলতে H2O, এই জিনিসটাই হচ্ছে কার্বন বা শর্করা। কি বললাম? এক অণু কার্বন, এর সাথে এক অণু পানি, এটা মিলে হচ্ছে কার্বন বা কার্বোহাইড্রেট বা শর্করা। কার্বন যদি আমি এভাবে লিখি C1, ওয়ান তো না লিখলেও হয়, কিন্তু আমি একটু কিছু বোঝানোর জন্য লিখতেছি। আর এক অণু পানির জন্য হচ্ছে H দুইটা, ও হচ্ছে একটা। এখানে কয় প্রকার পরমাণু আছে? 3 প্রকার: কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। এদের সংখ্যা কত? কার্বন একটা, হাইড্রোজেন দুইটা, অক্সিজেন একটা। তাহলে এখানে আমরা কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেনের অনুপাতটা পাচ্ছি। তাহলে কার্বোহাইড্রেট বা শর্করায় কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাতটা থাকে সবসময় 1:2:1, এই অনুপাতে। তাহলে আমরা কার্বোহাইড্রেট জিনিসটাকে বলতে পারি যেই যৌগে কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন যথাক্রমে 1:2:1 অনুপাতে থাকে, সেই যৌগগুলোকে আমরা বলি কার্বোহাইড্রেট। তাহলে আশা করছি যে কার্বোহাইড্রেট জিনিসটাকে এটা আমরা বুঝতে পারছি। এখন সেল কেমিস্ট্রি কিন্তু একটা কেমিস্ট্রির একটা টপিক আমরা বলতে পারি। এখন আমরা কেমিস্ট্রি মানেই জানি, কেমিস্ট্রি মানেই হচ্ছে ব্যতিক্রম, এক্সেপশন কিছু থাকবে। কারণ আমি যে বললাম 1:2:1, এই আমার হাতের লেখাটা একটু বাজে, একটু ইগনোর করি সবাই। আচ্ছা, যাই হোক, এই অনুপাতে যে থাকবে এটা যে বললাম, কেমিস্ট্রিতে কিন্তু ব্যতিক্রম থাকেই, তার মানে এটারও ব্যতিক্রম আছে। সবসময় যে 1:2:1 থাকলেও যে কার্বোহাইড্রেট হবে এটা না। যেমন আমরা দেখতে পারি ফর্মালডিহাইড, অ্যাসিটিক অ্যাসিড, এগুলাই যদি আমরা দেখি HCHO, ফর্মালডিহাইড HCHO, এখানে কার্বন আছে একটা, হাইড্রোজেন আছে দুইটা মানে 1:2, অক্সিজেন আছে একটা মানে 1:2:1। এই অনুপাতে আছে ঠিকই, এটা কিন্তু কার্বোহাইড্রেটের ফর্মুলাটা করে মানে মেনটেন করতেছে, কিন্তু আমরা এটাকে কার্বোহাইড্রেট বা শর্করা বলতে পারবো না। কারণ আমরা কি জানি, ফর্মালডিহাইড হচ্ছে এক ধরনের অ্যালডিহাইড, এটা কিন্তু কার্বোহাইড্রেট না। আবার 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 এরই ব্যতিক্রমে সুক্রোজ C12H22O11, এটা অনুপাত করলে কি হয়? 12, 12-র দ্বিগুণ কত? 24, কিন্তু এখানে আছে কত? 22। তার মানে আমরা কিন্তু এখানে 1:2 লিখতে পারবো না। অক্সিজেনও আছে 11টায়, এটাও কিন্তু 1:2:1 হচ্ছে না। কিন্তু সুক্রোজ কি? এক ধরনের কার্বোহাইড্রেট। তো এইগুলো হচ্ছে একটু ব্যতিক্রম, এগুলো এমসিকিউতে আসে যে নিচের কোনটি কার্বোহাইড্রেট, সেখানে কয়েকটা দেওয়া থাকবে যেটা 1:2:1 ফলো করবে, যেমন অ্যালডিহাইড। আবার একটা দেওয়া থাকবে যেটা 1:2:1 ফলো করবে না, যেমন সুক্রোজ। কিন্তু এইটাই কিন্তু অ্যান্সার হবে, নিচের কোনটি কার্বোহাইড্রেট, সুক্রোজ। তো এ ধরনের এমসিকিউ কোশ্চেন আসে, খুবই আসে, অ্যাডমিশন টেস্টেও আসে, একাডেমিকেও আসে, এইচএসসিতেও আসে, কলেজের পরীক্ষাতে তো মাস্ট আসবে। তাহলে আমরা যদি নেক্সটে যাই, এখানতে আমাদের এমসিকিউ মোটামুটি কমপ্লিট। এর বাইরে এমসিকিউ এই পৃষ্ঠা থেকে এইগুলাই আসবে। আর এইখানে আছে মেইন পার্টটুকু, কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্য। এইটা খ নম্বরেও আসতে পারে, গতেও আসতে পারে, ঘতেও আসতে পারে, আবার এমসিকিউতেও আসে প্রায় টাইমই। আর তোমরা যারা মেডিকেল অ্যাডমিশনের জন্য আগ্রহী, এই জিনিসগুলা কিন্তু প্রচুর লাগে, এই জিনিস থেকে প্রচুর এমসিকিউ আসে।
যে এমসিকিউতে দিয়ে দিবে নিচের কোনটি কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্য বা নিচের কোনটি কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্য নয়। তো এগুলো পড়তে হবে। আচ্ছা, এই চ্যাপ্টারে কিন্তু এরকম বৈশিষ্ট্যর আরও অনেক কিছু আছে, তাই আমরা যদি একটা একটা করে মুখস্থ করতে যাই আমরা কিন্তু সবগুলাই প্যাচ লাগিয়ে ফেলবো। তাই যদি আমরা এটা একটু সহজভাবে উপস্থাপন করি, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। কার্বোহাইড্রেট বলতে আমাদের জাতীয় খাবার কি? ভাত। ভাত ভাত কিন্তু এক ধরনের শর্করা। আরেকটা খাবার আছে আমাদের চিনি। এখন তুমি এই দুইটার কথা চিন্তা করো, এই দুইটার কথা চিন্তা করলেই তোমার বৈশিষ্ট্য হয়ে যাবে সম্পূর্ণ পড়া, মুখস্থ করা লাগবে না, তুমি এই দুইটা দিয়েই বৈশিষ্ট্য বের করে ফেলতে পারবা। এখন ভাত তো আমরা সবাই খাই, ভাত খাইতে কেমন? আমাদের কি কোনো স্বাদ লাগে? মিষ্টি লাগে, টক লাগে বা তিতা লাগে? না, ভাতে কিন্তু আমাদের কোনো স্বাদ লাগে না, কেমন একটা আজব একটা স্বাদ, কিন্তু এটারে আমরা স্বাদ বলি না, স্বাদহীনই বলি। তাইলে এখান থেকে আমরা একটা বৈশিষ্ট্য পেতে পারি কি? কার্বোহাইড্রেট হচ্ছে স্বাদহীন। আবার যদি চিনির কথা যদি বলি, চিনি খাইতে কেমন? মিষ্টি। তাহলে আরও একটা বৈশিষ্ট্য পাই আমরা, কার্বোহাইড্রেট কি? মিষ্টি, স্বাদে মিষ্টি। তাহলে আমরা দুইটা বৈশিষ্ট্য পেলাম, কার্বোহাইড্রেট হইতে পারে মিষ্টি, কার্বোহাইড্রেট হইতে পারে স্বাদহীন। আচ্ছা, আবার ভাত তো আমরা সবাই চিনি, এরকম দানা 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 দানা। তাহলে ভাত কেমন হইতে পারে? দানাদার। তাহলে এটাও কার্বোহাইড্রেটের একটা বৈশিষ্ট্য। কার্বোহাইড্রেট কেমন? দানাদার। চিনিও কিন্তু দানাদার। আবার মনে করো, এটা তো আমাদের আশা করি সবার সাথে এমন ঘটছে যে হয় তোমার মা চুলায় ভাত বসায় গেল, কোথাও গেল, হয় ওয়াশরুমে গেল বা নিচে কিছু আনতে গেল, বাজার করতে গেল, তোমাকে কি বললো যে আধা ঘন্টা পর ভাতের চুলাটা বন্ধ করে দিস। তুমি আসো তোমার মন মতো, মন মস্তিতে ঘুরে বেড়াচ্ছ, এটা ওইটা করে বেড়াচ্ছ, তোমার আর ওই কথা খেয়াল নাই। 1 ঘন্টা পর তোমার মনে বললো, আই হায়, আম্মু তো দিয়ে গেছে একখান কাম তো সেরে ফেলছি, ভাত চুলায় তো ভাত দেওয়া, ওইটার কথা তো আর মনে নেই। তুমি যাই কি দেখলা? ভাত পাতিলের সাথে পুইরে লাইগে গেছে। এটা পুরাটারে আমরা বলতে পারি ছাই। ছাই তার মানে কি? এটা যদি অনেকক্ষণ ধরে তোমার চুলায় পুড়তেছে, মানে বেশি তাপে এটা ছাই হয়ে যাচ্ছে, এটা একটা বৈশিষ্ট্য। বেশি তাপে আঙ্গারে পরিণত হয়। আঙ্গার কি? আঙ্গার হচ্ছে ছাই। ভাত কি পুড়ে যায় না? পুড়ে তিতা লাগে বা ছাই হয়ে যায় বলতে পারি আমরা। তাই এটা আরেকটা বৈশিষ্ট্য যে বেশি তাপে আঙ্গারে পরিণত হয়। আচ্ছা, আবার আরেকটা বৈশিষ্ট্য যদি আমরা দেখি যে ভাত ভাত যদি তুমি পানিতে দিয়ে গুলাও, জীবনে কি গুলবে? কখনো গুলবে না। তুমি ভাতরে কিন্তু পানির মধ্যে গুলাইতে পারবা না। তাহলে এখান থেকে একটা বৈশিষ্ট্য পেতে পারি কি? অধিকাংশই পানিতে অদ্রবণীয়। তবে 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 মনোস্যাকারাইড পানিতে দ্রবণীয়। মনোস্যাকারাইড কোনগুলো? চিনি। শরবত খাও না, পানিতে গুলে পানিতে চিনি গুলায় শরবত খাও না, এটা চিনি হচ্ছে এক ধরনের মনোস্যাকারাইড। তাহলে এটা কি? পানিতে দ্রবণীয়। আচ্ছা, আরেকটা আছে, এটা একটু কঠিন লাগতে পারে তোমাদের কাছে। এটা হচ্ছে কেমিস্ট্রির জৈব যৌগের একটা অংশ চলে আসছে, যে অ্যাসিডের সাথে মিশে অ্যাস্টার গঠন করে। অ্যাসিডের সাথে মিশে অ্যাস্টার গঠন করে। অ্যাস্টার জিনিসটা কি? এটা তোমরা জৈব যৌগেতে পাবা। অ্যাস্টার হচ্ছে তোমার COO, আর এটা হচ্ছে তোমার অ্যাস্টারের কার্যকারী মূলক। তো কার্বোহাইড্রেট যেগুলো, সেগুলো অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে এই মূলকটা তৈরি করবে। এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য। এটা একটু কঠিন লাগতে পারে তোমাদের কাছে, যদি জৈব যৌগ পড়া থাকে তাহলে এটা ভালো বুঝবা। আরেকটা আছে, এটাও হচ্ছে জৈব যৌগের অংশ, যে এরা আলোক সক্রিয় ও আলোক সমানতা প্রদর্শন করে। এটাও জৈব যৌগের একটা পার্ট। তো এগুলো হচ্ছে কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্য। তোমার এত কিছু মুখস্থ করার দরকার নেই, তুমি শুধু মনে রাখবা কি? ভাত আর চিনি। ভাত কি দেখতে দানাদার হয়? চিনি কি দেখতে দানাদার হয়? হ্যাঁ, উত্তর হচ্ছে হ্যাঁ। ভাত কি খাইতে স্বাদ লাগে? না, স্বাধীন। কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্য কি? স্বাধীন। আবার চিনি কি খাইতে মিষ্টি লাগে? হ্যাঁ। তাহলে কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্য কি? মিষ্টি। ভাত কি পুড়ে ছাই হতে পারে? হ্যাঁ, হতে পারে। তাহলে কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্য কি? বেশি তাপে আঙ্গারে পরিণত হয়। তুমি কি ভাত পানিতে গুলাতে পারবা? কিন্তু চিনি পারবা। তার মানে কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্য কি? দুইটাই, অদ্রবণীয় হইতে পারে, দ্রবণীয়ও হইতে পারে। তাহলে কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্য কিন্তু শেষ। এখান থেকে তোমার MCQ আসতে পারে, তা তো আগেই বলছি, ক্ষতেও আসতে পারে। আচ্ছা, এরপর কার্বোহাইড্রেটের কাজে যদি আমরা আসি,
বাঙালি বাঙালি না, প্রতি মানুষেরই প্রধান খাদ্য কি? ভাত। সকালে কি খাও? রুটি। দুপুরে ভাত। রাতে ভাত। তো আমরা বেশিরভাগ সময় তো এই ধরনের খাবার খাই, ভাত, রুটি, ডাল, গম। তাহলে আমাদের খাবারের ম্যাক্সিমাম অংশ কি? ভাত, অর্থাৎ শর্করা বা কার্বোহাইড্রেট। তাহলে জীবদেহের শক্তির প্রধান উৎস কোনটা? কার্বোহাইড্রেট। গেল একটা একটা কাজ গেল। আচ্ছা, তো শক্তির প্রধান উৎস গেল, এটা তো বললামই। এরপর উদ্ভিদের সাপোর্টিং টিস্যুর গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। কার্বোহাইড্রেট কী করে? উদ্ভিদের যে সাপোর্টিং টিস্যুগুলো আছে ওগুলো গঠন করতে যে যে উপাদান লাগে সেটার প্রধান উপাদান হচ্ছে কার্বোহাইড্রেট। এরপর উদ্ভিদের গঠনকারী পদার্থগুলো কার্বন কাঠামো প্রদান করে। কার্বন স্কেলিটন যেটা, যেটার জন্য তোমার মনে করো একটা উদ্ভিদ শক্ত বা দৃঢ়তা পায়, ওইগুলোর কাঠামো, ওইগুলোর কার্বন কাঠামো প্রদান করে কোনটা? কার্বোহাইড্রেট। এরপর প্রাণীদেহে হাড়ের সন্ধি স্থলে লুব্রিকেন্ট হিসেবে ব্যবহৃত হয়। লুব্রিকেন্টটা কি? লুব্রিকেন্ট হচ্ছে তোমার পিচ্ছিলকারক পদার্থ, যেমন তোমার মনে করো তেল, হুন্ডাই দেয় মোবিল, এগুলো হচ্ছে লুব্রিকেন্ট। এগুলো কি করে? যেমন তোমার মনে করো হাতের কুনোয়ের ভাঁজ, এটা তোমার মনে করো হাত লম্বা, এখানে হচ্ছে তোমার কুনোই। হাতের এই টুকটা একটা হাড্ডি, এই টুকটা আরেকটা হাড্ডি, দুইটা হাড্ডি কুনোয়ের মাঝে, কুনোয়ে দুইটা হাড্ডি সংযুক্ত হয় না? এখন এই হাড্ডি মনে করো তুমি হাতটা উপরের দিকে উঠাবা, এমন এমন করলা, এই ভাঁজের এখানে যে তোমার হাড্ডির দুইটা সংযোগস্থল, এখানে যদি কোনো পিচ্ছিলকারক পদার্থ না থাকে তাহলে সংযোগস্থলে যে দুইটা হাড্ডির কোস্টাল কার্টিলেজ বা তরুণাস্থি, আমরা যেটা বলি কোস্টাল কার্টিলেজ না, সরি, তরুণাস্থি, ঘষা লাগতে লাগতে কিন্তু এই দুইটা ক্ষয় হয়ে যাবে। এজন্য এই জায়গায়, এই ভাঁজে এই জায়গায় এক ধরনের লুব্রিকেন্ট থাকে, যেটা তোমার মনে করো হাড়ের সঞ্চালনে তোমার সাহায্য করে, তুমি সহজে নড়াইতে পারো, হাত সোজা করতে পারো, উপরের দিকে উঠাইতে পারো, কোনো ক্ষয় টয় হয় না। এই জায়গায় কি থাকে? কার্বোহাইড্রেট জাতীয় লুব্রিকেন্ট থাকে। তাহলে গেল, এই পয়েন্টটাও গেল, মুছে দিই একটু। আচ্ছা, তাহলে আবার উদ্ভিদ দেহে সঞ্চয়ী পদার্থ হিসেবে বিরাজ করে। আমরা তো সবাই ছোটোবেলা থেকেই পড়ে আসতেছি যে উদ্ভিদ তোমার সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কী তৈরি করে? কার্বোহাইড্রেট জাতীয় পদার্থ। তাহলে এটা তো তোমাদের কাছে নতুন কিছু না। এরপর কেলভিন চক্র, ক্রেবস চক্রের মতো গুরুত্বপূর্ণ চক্রে কার্বোহাইড্রেট সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। এটাও তো তোমরা 9-10-এ বায়োলজিতে পড়ে আসার কথা। কেলভিন চক্র, ক্রেবস চক্র, এসব জায়গায় তোমার কার্বোহাইড্রেট ব্যবহৃত হয়। এটা তো 9-10-এ বায়োলজিতেই পড়ে আসছো হোপফুলি। আচ্ছা, আমরা যদি পরের পৃষ্ঠায় যাই, বিভিন্ন প্রকার কোএনজাইমের গাঠনিক অংশ হিসেবে থাকে। কোএনজাইমটা কি? এইটা মনে করো তোমার কোএনজাইম এই চ্যাপ্টারই শেষ দিকে আছে। আমি যদি এখন সংক্ষেপে বলি যে এনজাইমের ছোট ভাই কোএনজাইম, আপাতত সংক্ষেপে বললাম, এটা তোমার চ্যাপ্টারের শেষ দিকে আছে। কোএনজাইম আলাদা, এনজাইম একটা পার্ট আছে, সেখানে বিস্তারিত জানতে পারবা। এরপর ফ্যাটি অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড বিপাকে সাহায্য করে। সেলুলোজ, হেমিসেলুলোজ, কাইটিন, পেকটিন ইত্যাদি কার্বোহাইড্রেট কোষ প্রাচীরের প্রধান উপাদান। তোমরা ইতিমধ্যে প্রথম চ্যাপ্টার, যেটা প্রথম চ্যাপ্টার, সেখানে কিন্তু কোষ প্রাচীরের গঠনের পর পড়েছো যে সেলুলোজ থাকে, হেমিসেলুলোজ থাকে, কাইটিন, পেকটিন ইত্যাদি থাকে। এগুলো কিন্তু এক ধরনের কার্বোহাইড্রেট। আচ্ছা, এরপর বাকিগুলো তেমন ইম্পর্টেন্ট না, এগুলো এমনি রিডিং দিতে পারো। লাস্টেরটা একটু ইম্পর্টেন্ট, যে সেলুলোজ জাতীয় কার্বোহাইড্রেট উদ্ভিদকে দৃঢ়তা ও সুরক্ষা প্রদান করে। আর এই 12, 13, 10, 8 এগুলো তেমন একটা ইম্পর্টেন্ট না। প্রথম 6-7টা ইম্পর্টেন্ট আর লাস্টের এটা ইম্পর্টেন্ট। তাহলে এখন খ নম্বর প্রশ্নে যদি বলে কার্বোহাইড্রেটের কাজ লিখো, পারা যাবে। ঘ নম্বরেও বলতে পারে যে কার্বোহাইড্রেটের কাজ কি। এ ধরনের কোশ্চেন কিন্তু আসে, আবার এমসিকিউতে তো আসেই। বিশেষ করে অ্যাডমিশন টেস্টে এমসিকিউতে দিয়ে দেবে যে কার্বোহাইড্রেটের কাজ নিচের কোনটি, অথবা কার্বোহাইড্রেটের কাজ নয় নিচের কোনটি। এ ধরনের কোশ্চেন কিন্তু প্রচুর আসে অ্যাডমিশন টেস্টে। আচ্ছা, যাই হোক, এবার আমরা পরবর্তীতে শ্রেণী বিভাগে আসি। আচ্ছা, তার আগে একটা কথা বলে নিই, এই বইয়ের পিডিএফটা কিন্তু আমার না, আমি এক জায়গা থেকে, একটা কোচিং থেকে সংগ্রহ করছি। দাগানোগুলোও আমার না, আমি একটা কোচিং থেকে সংগ্রহ করছি এই পিডিএফটা। আচ্ছা, কার্বোহাইড্রেটের যদি শ্রেণী বিভাগে পড়ি, আমরা কার্বোহাইড্রেটকে 3ভাবে ভাগ করতে পারবো। এক হচ্ছে তোমার স্বাদের ভিত্তিতে ভাগ করতে পারবো, রাসায়নিক গঠন অণুর ভিত্তিতে ভাগ করতে পারবো,
বিচারণ ক্ষমতার ভিত্তিতে ভাগ করতে পারবো। আচ্ছা, আমরা যদি প্রথম থেকে বলি, আমি শুরুতেই কিন্তু বৈশিষ্ট্য করতে যে দুইটা উদাহরণ নিয়েছি। এক হচ্ছে তোমার ভাত, দুই হচ্ছে তোমার চিনি। মাইন্ড মাই হ্যান্ড রাইটিং। আচ্ছা, আমরা যে দুইটা উদাহরণ নিয়েছি, এখানে কিন্তু দুইটা ভাগ হয়ে গেছে। চিনি কি মিষ্টি, সুগার। ভাত কি মিষ্টি না, ভাত হচ্ছে স্বাধীন, এটা কি নন সুগার। তাহলে আমরা কার্বোহাইড্রেট দুইটাকে কী ভাগে ভাগ করতে পারি? স্বাদের ভিত্তিতে। এক হচ্ছে সুগার, দুই হচ্ছে নন সুগার। ভাত আর চিনি, ইজি। ভাত আর চিনি বললেই হয়ে যায়। অর্ধেক পার্ট কিন্তু কার্বোহাইড্রেটের অর্ধেক পড়া কিন্তু তোমার শুধু ভাত আর চিনি দিয়েই। রাসায়নিক গঠন অণুর ভিত্তিতে, রাসায়নিক গঠন অণুর ভিত্তিতে কার্বোহাইড্রেটকে আমরা বলতে পারি চার প্রকার। চার প্রকার কি কি? মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড। এখন মনো মানে হচ্ছে এক, মনো মানে এক, ডাই মানে দুই, অলিগো মানে 3 থেকে 10, পলি মানে অনেকগুলা, প্লাস দিয়ে রাখলাম আমি অনেকগুলা। এখন এটা দিয়ে আমি কি বোঝাচ্ছি? মনোস্যাকারাইড। স্যাকারাইড জিনিসটা কি? স্যাকারাইড মানে হচ্ছে, সহজ বাংলায় বুঝে রাখো, স্যাকারাইড মানে হচ্ছে শর্করা। শর্করারে একটু পশ করে আমরা স্যাকারাইড ডাকবো। শর্করা বা কার্বোহাইড্রেট, এটাকে একটু পশ করে স্যাকারাইড ডাকবো। তাহলে মনো মানে যেহেতু এক বললাম, তাহলে মনোস্যাকারাইড মানে কি? এক শর্করা। ডাইস্যাকারাইড মানে কি? দুই শর্করা। অলিগোস্যাকারাইড মানে কি? 3 থেকে 10টি শর্করা। এটা দেখি বোঝালাম। মনোস্যাকারাইড জিনিসটা কি? যে কার্বোহাইড্রেট যৌগে একটি সরল শর্করা বা কার্বোহাইড্রেট থাকবে, সেটাই মনোস্যাকারাইড। মানে মনোস্যাকারাইডকে ভাঙলে একটার বেশি শর্করা বা কার্বোহাইড্রেট পাওয়া যাবে না। তাহলে ডাইস্যাকারাইড কি? যেই কার্বোহাইড্রেটকে ভাঙলে দুইটির বেশি সরল শর্করা বা কার্বোহাইড্রেট পাওয়া যাবে না, সেটাই ডাইস্যাকারাইড। তাহলে অলিগোস্যাকারাইড কি? যেই কার্বোহাইড্রেট 3 থেকে 10টি শর্করা বা মনোস্যাকারাইড, মনোস্যাকারাইড মানে তো একটাই শর্করা, তাহলে 3 থেকে 10টি মনোস্যাকারাইড বা শর্করা থাকবে, সেটাই হচ্ছে অলিগোস্যাকারাইড। তাহলে পলিস্যাকারাইড কি? অনেকগুলো শর্করা বা মনোস্যাকারাইড মিলে যেই কার্বোহাইড্রেট গঠিত হবে, সেটাই হচ্ছে পলিস্যাকারাইড। অনেক সহজ একটা বিষয়, মুখস্থ করা লাগবে না। তুমি যদি এই মনো মানে এক, ডাই মানে দুই, আর স্যাকারাইড মানে শর্করা এটাই জানো, তাহলে এটাতেই কিন্তু তুমি শর্করা সংজ্ঞা নিজে নিজে বানাতে পারবা। আর এটাতে কিন্তু কাটবে না। তোমার কিন্তু এমন না যে সংজ্ঞা তুমি হুবহু বইয়ের লাইনে লিখতে হবে। তোমার যদি সংজ্ঞাটা ভ্যালিড হয় এবং এটা যদি তোমার অর্থপূর্ণ হয়, তাহলেই কিন্তু তুমি ওইটাই এক মার্ক পেয়ে যাবা, সংজ্ঞার ফুল ইটা পেয়ে যাবা। যাই হোক, এবার রাসায়নিক গঠন অণুর ভিত্তিতে বললাম, এবার বলি বিচারণ ক্ষমতার ভিত্তিতে। জারণ বিচারণ, এটা তো তোমরা শুনছোই, যে ইলেকট্রন গ্রহণ, ইলেকট্রন প্রদান। যারা ইলেকট্রন জারণ কি? ইলেকট্রন ত্যাগ করলে সেটাকে কি বলে? জারণ। আর ইলেকট্রন গ্রহণ রে কি বলে? বিজারণ। আচ্ছা, এই জারণ বিজারণ অর্থাৎ এই ইলেকট্রন গ্রহণ প্রদান, এটার ভিত্তিতে কার্বোহাইড্রেটকে আবার দুই ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে রিডিউসিং সুগার, দুই হচ্ছে নন রিডিউসিং সুগার। এটাও যদি আমি একটু সহজভাবে বলি, এক যারা হচ্ছে ইলেকট্রন গ্রহণ করবে, দুই যারা হচ্ছে ইলেকট্রন প্রদান করবে। বইয়ে অন্যভাবে লেখা, কিন্তু মেন জিনিসটা এটাই। এটা বইয়ে লেখা নাই, আমি যে বললাম ইলেকট্রন গ্রহণ প্রদান, কিন্তু মেন থিমটা হচ্ছে এটাই। তাহলে আমি একটু ডিটেলসে যদি যাই, মনোস্যাকারাইডের একটু ডিটেলসে আমি যদি যাই, মনোস্যাকারাইডে কার্বন থাকে 3 থেকে 10টা। এটার সাথে আবার অলিগোস্যাকারাইডে কনফিউজ হয়ে যাও না। অলিগোস্যাকারাইডে 3 থেকে 10টা হচ্ছে স্যাকারাইড থাকবে, অর্থাৎ শর্করা থাকবে, বা মনোস্যাকারাইড থাকবে 3 থেকে 10টা। আর মনোস্যাকারাইডে কার্বন থাকবে 3 থেকে 10টা, কার্বন সি, আর এটাই শর্করা। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে কই ছিলাম?
3 থেকে 10টি কার্বন, মনোস্যাকারাইডে কার্বন থাকবে 3 থেকে 10টি, অর্থাৎ CH থাকবে 2 অনুপাতে মানে দ্বিগুণ, CH6, অক্সিজেন থাকবে 1 অনুপাতে মানে 3। এটা থেকে শুরু করে 10 C10, হাইড্রোজেনের দ্বিগুণ অনুপাত 20, অক্সিজেন আবার 1 অনুপাত মানে O10। সরি একটু মোটু হয়ে গেল। তাহলে এগুলারে আমরা বলবো মনোস্যাকারাইড। ক্লিয়ার? মনোস্যাকারাইডের কিছু উদাহরণ আছে, এই উদাহরণগুলোর জন্যই কিন্তু এই চ্যাপ্টারটা একটু হার্ড হয়ে যায়। উদাহরণগুলো কি? ট্রায়োজ, টেট্রোজ, পেন্টোজ, হেক্সোজ, হেপ্টোজ। এরকম কিন্তু প্রত্যেকটারই এক একটা উদাহরণ আছে এবং এগুলো কিন্তু এমসিকিউতে প্রচুর আসে, যে নিচের কোনটি মনোস্যাকারাইড, নিচের কোনটি অলিগোস্যাকারাইড, নিচের কোনটি ডাইস্যাকারাইড অথবা নিচের কোনটি ডাইস্যাকারাইড নয়। অ্যাডমিশন টেস্টে প্রচুর আসে, কলেজেও মাঝে মাঝে কোশ্চেন হার্ড করলে দিয়ে দেয়, এইচএসসিতেও আসতে পারে বোর্ড কোশ্চেনে। এখন দেখো উদাহরণগুলো তুমি সহজভাবে কীভাবে মনে রাখবা। মনোস্যাকারাইড আমি কি বললাম? 3 থেকে 10টা কার্বন থাকবে, 3 থেকে 10টা কার্বন। এখন তুমি নামগুলো দেখো। ট্রায়োজ, ট্রাই মানে কি? 3। টেট্রোজ, টেট্রা মানে কি? 4। পেন্টোজ, পেন্টা মানে কি? 5। হেক্সোজ, হেক্সা মানে কি? 6। হেপ্টোজ, হেপ্টা মানে কি? 7। দেখো এই সংখ্যাগুলো, এই 3 থেকে 10 কার্বন, এই সংখ্যাগুলোর মাঝে আছে না 3, 4, 5, 6, 7, এই সংখ্যাগুলোর মাঝে আসে না? তার মানে তুমি যদি এরকম সংখ্যামূলক নাম দেখো, টেট্রা, ট্রায়োজ, পেন্টোজ, হেক্সোজ, এগুলো কিসের উদাহরণ হবে? মনোস্যাকারাইডের উদাহরণ। সহজ। তুমি যদি এভাবে একটু একটু ক্যালকুলেট করে পড়ো, মানে একটু ব্রেন খাটে পড়ো, দেখো এগুলো কিন্তু তোমরা মুখস্থ করতে পারবে না। আর মুখস্থ করলেও কিন্তু এগুলো বেশি দিন মনে রাখতে পারবে না, 2-1বার পড়ার পরে ভুলে যাবা, পরে যে এমসিকিউতে গুলাই ফেলবা, এমসিকিউ ভুল হবে। তাই এইভাবে যদি পড়ো তোমার কিন্তু এটা অনেক সহজেই মনে থাকবে। তাহলে আচ্ছা, আমি একটু বেশি কথা বলে ফেলতেছি, যাই হোক। এরপরে যদি আমরা আসি, আচ্ছা তাহলে আমাদের এগুলা শেষ, এগুলারই আর একটু ডিটেলসে যাই আমরা। মনোস্যাকারাইড, আচ্ছা একটা কথা মনে রাখো, মনোস্যাকারাইড হচ্ছে বিজারক জাতীয় পদার্থ। বিজারক জাতীয় পদার্থ কেন? কারণ এইটাই আছে অ্যালডিহাইড গ্রুপ অথবা কিটোন গ্রুপ, এই দুইটার একটা থাকে। এই দুইটার গ্রুপের যে কোনো একটা যদি থাকে, ওইটাকে আমরা বলবো বিজারক বা রিডিউসিং পদার্থ। এটা জানিয়ে রাখো, এটাও এমসিকিউতে আসে মাঝে মাঝে। আচ্ছা, আমরা যে এখন ট্রায়োজ, টেট্রোজ এগুলো বললাম, এগুলার আবার একটু ডিটেলসে যাই। দেখো এখানে কিন্তু অনেক ডিটেলস আছে, একটা থেকে আরেকটাই ঢুকতেছে, এই জন্য কিন্তু এই চ্যাপ্টারটাকে আমি শুরুতেই বলছি এই চ্যাপ্টারটা একটু হার্ড, অনেক গুলায় যাবা কিন্তু এগুলো ভুলে যাবা, মনে থাকবে না। বায়োলজিটাই এমন যে তুমি ডেইলি পড়বা, ডেইলি ভুলবা। আজকে 3rd চ্যাপ্টার পড়ছো, কালকে 4th চ্যাপ্টারে যাবা, দেখবা 3rd চ্যাপ্টারে কিচ্ছু মনে নেই। এটা কিন্তু নর্মাল। আর যদি তুমি দেখো 3rd চ্যাপ্টার পড়ছো, 4th চ্যাপ্টার পড়ছো, 5th চ্যাপ্টার পড়ছো, আবার 3rd চ্যাপ্টারে এসে দেখো সব মনে আছে, তাহলে ভাববা তোমার কোনো মানসিক প্রবলেম আছে, তুমি অ্যাসঅ্যাপ একটা ডাক্তার দেখাও। কারণ এটা একটা হিউম্যান বিংয়ের, আমাদের মস্তিষ্কই এইভাবে তৈরি যে তুমি একবার পড়ে যাবা এটা সারা জীবন মনে থাকবে, এটা কিন্তু হবে না। আমাদের ব্রেন কিন্তু এভাবে তৈরি করা নাই, এটা তোমার প্র্যাকটিস করতে করতে মনে থাকবে। তুমি পড়বা, ভুলবা, আবার পড়বা, আবার ভুলবা, আবার পড়বা, আবার ভুলবা, এভাবে পড়তে পড়তে একদিন তোমার মনে থেকে যাবে, এই জিনিসটা একদিন আয়ত্তে চলে আসবে। আচ্ছা, কথা না বাড়িয়ে আমরা একটু সামনে যাই। ট্রায়োসে কয়টা থাকবে? 3 কার্বন বিশিষ্ট। মনোস্যাকারাইডে তো 3 থেকেই শুরু হবে, 3টা কার্বন থেকেই। এখন ট্রায়োসেরও প্রকারভেদ আছে, যেমন গ্লিসারেলডিহাইড, ডাইহাইড্রক্সি অ্যাসিটন। দেখো আমি কিন্তু একটু আগে বললাম না যে একটা অ্যালডিহাইড গ্রুপ থাকবে অথবা কিটোন গ্রুপ থাকবে, দেখছো এখানে কিন্তু আছে। এখন কথা হইতেছে, এখান থেকে তোমার কোশ্চেন আসে কোনটি অ্যালডোজ, কোনটি কিটোজ। অ্যালডোজ মানে কি? যেটাই অ্যালডিহাইড গ্রুপ থাকবে, যেটাই অ্যালডিহাইড, অর্থাৎ সরি একটু কাটাকাটি ওভার রাইটিং হচ্ছে, সিএইচও মানে হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ, অথবা কিটোন গ্রুপ, সি ডাবল বন্ড ও।
অ্যালডোজে থাকবে এই গ্রুপ, কিটোজে থাকবে এই গ্রুপ। এখন তুমি নামটা দেখো, গ্লিসারেলডিহাইড, রেলডিহাইড, নামের শেষেই কিন্তু অ্যালডিহাইড আছে, তাহলে এটা কি? অ্যালডোজ গ্রুপ। আবার এইটাই দেখো, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন, টোন, কিটোন, কিটোনের মানেই নামের শেষে টোন থাকবে, তার মানে এটা এই গ্রুপ, তাহলে এটা কি হচ্ছে? কিটোজ। আর গ্লিসারেলডিহাইড কি হচ্ছে? অ্যালডোজ। তাহলে এটাও কিন্তু এমসিকিউ আসে, নিচের কোনটি অ্যালডোজ, নিচের কোনটি কিটোজ? মনে থাকবে তাহলে, গ্লিসারেলডিহাইড হচ্ছে অ্যালডোজ, অ্যাসিটোন, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন হচ্ছে কিটোজ। সহজ অনেক, মানে এভাবে যদি একটু মনে রাখতে পারো অনেক সহজ, একটু প্র্যাকটিস করা লাগবে, শুধু মুখস্থ না, প্র্যাকটিস, প্র্যাকটিস মনে রাখবা সবসময়, নট মুখস্থ, প্র্যাকটিস। আচ্ছা, আমরা যদি আরেকটু পরে যাই, অ্যালডিহাইড ও কিটোন, কিটোন গ্রুপযুক্ত চিনিকে বলা হয় রিডিউসিং সুগার বা বিচারক শর্করা, রিডিউসিং সুগার বা বিচারক শর্করা। কারণ কি? এরা ইলেকট্রন দান করতে পারে। কি বললাম তাহলে? অ্যালডিহাইড ও কিটোন গ্রুপযুক্ত চিনিকে বলা হয় রিডিউসিং সুগার বা বিচারক শর্করা। ট্রায়োজেও তো অ্যালডিহাইড আর কিটোন গ্রুপ আছে, তাহলে আমরা এটাকে কি রিডিউসিং সুগার বলতে পারি না? হ্যাঁ পারি। কারণ কি? এটা অ্যালডিহাইড কিটোন আছে, এটা তোমার ইলেকট্রন প্রদান করতে পারবে, ইলেকট্রন প্রদান করে কী করবে? অন্য পদার্থকে জারিত করবে, ইলেকট্রন প্রদান করে অন্য পদার্থকে জারিত করবে। তাহলে আমার যদি কোশ্চেন আসে ট্রায়োজকে কেন রিডিউসিং সুগার বলা হয়, আমরা কি বলবো? ট্রায়োজে অ্যালডোজ গ্রুপ থাকতে পারে, ট্রায়োজে কিটোজ গ্রুপ থাকতে পারে, অর্থাৎ এরা ইলেকট্রন প্রদান করতে পারবে, তাই আমরা এটাকে বিচারক শর্করা বা রিডিউসিং সুগার বলতে পারবো। সহজ। এরপর যদি টেট্রোজে আসি, টেট্রোজ মানে চার, মানে চারটা কার্বন, চারটা কার্বনযুক্ত মনোস্যাকারাইড হচ্ছে টেট্রোজ। টেট্রোজের উদাহরণ কি? ইরিথ্রোজ, অ্যালডোজ, ইলিথ্রোজ। একটা এক্সট্রা ল হাইছে, এখানেও তোমার একই কোশ্চেন আসবে, নিচের কোনটি অ্যালডোজ, নিচের কোনটি কিটো। আচ্ছা, তাহলে নিচে কোনটি অ্যালডোজ? ইরিথ্রোজ, রোজ, আর কিটোজ হচ্ছে ইরিথলোজ। একটু খেয়াল করে যদি দেখো, যেগুলো কিটোজ, যেগুলো কিটোজ ওগুলাই একটা এক্সট্রা ল যুক্ত হবে এখান থেকে, ট্রায়োজের বেলায় না, টেট্রোজ থেকে, যেটা এক্সট্রা একটা ল আছে সেটা হচ্ছে কিটোজ। এখানেও নিচেও দেখো পেন্টোজে জাইলুলোজ, জাইলোস, জাইলুলোজ, রাইবোস, রাইবুলোজ, যেটা এক্সট্রা একটা ল আছে সেটা হচ্ছে কিটোজ, বাকিগুলো হচ্ছে অ্যালডোজ। এটা একটা হ্যাক্স মনে রাখার জন্য, যে এমসিকিউতে যদি আসে নিচের কোনটি অ্যালডোজ কোনটি কিটোজ, দেখবা যেটা একটা এক্সট্রা ল আছে সেটা হচ্ছে কিটোজ, আর যদি দেখো কোনো এক্সট্রা ল নাই, যেমন ইরিথ্রোস, এটা হচ্ছে অ্যালডোজ। তাহলে সহজভাবে এটা মনে রাখতে পারবা। এবার পেন্টোজে যদি আসি, পেন্টোজ, পেন্টোজ তো আমরা অনেকেই শুনছি, কিসে শুনছি? ডিএনএ আর এন এর গঠন করতে চাই, 9-10-এ পড়ে আইছি, রাইবোস, ডিঅক্সি রাইবোস, এগুলা কি? পেন্টোজ সুগার। রাইবোস, ডিঅক্সি রাইবোস কি? পেন্টোজ সুগার। যাই হোক, রাইবোসটা কি? অ্যালডোজ। ডিঅক্সি রাইবোসটা কি? এটাও অ্যালডোজ। এখানে যদি আমি একটা এক্সট্রা ল লাগাই দিই, রাইবুলোজ, রাইবুলোজ, এটা কি হয়ে যাবে তাহলে? কিটোজ। আবার দেখো জাইলোজ, জাইলোজটা কি? অ্যালডোজ। আমি যদি একটা এক্সট্রা ল লাগাই দিই, জাইলুলোজ, এটা কি তাহলে? কিটোজ। তাহলে এখান থেকে এমসিকিউ আসলে পারা যাবে। এটা কিন্তু শুধু একাডেমিক না যে তোমার শুধু কলেজ বা এইচএসসিতে আসবে তা না, এখান থেকে কিন্তু তোমার অ্যাডমিশন টেস্টেও কোশ্চেন আসে, নিচের কোনটি অ্যালডোজ, নিচের কোনটি কিটোজ, এটা কিন্তু অ্যাডমিশনেরও কোশ্চেন এগুলা। তাহলে এইভাবে কিন্তু সহজে তুমি মনে রাখতে পারবা মুখস্থ না করে। বায়োলজি কিন্তু মুখস্থ কম, এরকম টেকনিক্যালি পড়া বেশি, টেকনিক্যালি যত পড়তে পারবা তত মনে রাখতে পারবা, বায়োলজি তত ভালো পারবা। আর একটা কথা মনে রাখবা, বায়োলজি কিন্তু রিটেন কখনো হার্ড আসে না, বায়োলজি হার্ড হয় তোমার এইসব এমসিকিউর জন্যই। তাহলে আমরা একটু রাইবোজে যদি আসি, রাইবোজের একটা গলনাঙ্ক দেওয়া আছে 95°C, এটা কিন্তু ইম্পর্টেন্ট, মনে রাখবা এটা। রাইবোজটা আগে বলছি অ্যালডোপেন্টোজ, অ্যালডোপেন্টোজ, অ্যালডোপেন্টোজ। কেন? কারণ রাইবোজে একটি অ্যালডিহাইড গ্রুপ আছে। ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আর কিছু পড়ার নাই।
এখান থেকে এইগুলা যেগুলো আছে, এই যে কই গেল, ফার্ফুলার অ্যাসিড উৎপন্ন করে, এগুলো আমরা একটা ছক থেকে পড়বো একটু পরে, আছে সামনে আছে, দেখাচ্ছি, দেখাবো আমি একটু, সরি। আমরা যদি পরের স্লাইডে যাই, আচ্ছা আমি এতক্ষণ যেগুলো পড়াচ্ছি এগুলো কিন্তু এখন পর্যন্ত রিটেনের কোনো তেমন কিছু আসে না, যেগুলো বললাম যে শর্করার কাজ, শর্করার বৈশিষ্ট্য, এগুলো রিটেনে আসতে পারে, কিন্তু এখন যেগুলো পড়াচ্ছি এগুলো কিন্তু সব এমসিকিউ, বোথ একাডেমিক অ্যান্ড ফর অ্যাডমিশন অলসো, তাই একটু এগুলো একটু ভালো করে খেয়াল রাখবা। আচ্ছা, ডিঅক্সিরাইবোজ, ডিঅক্সিরাইবোজ তো তোমরা চিনো, ডিঅক্সিরাইবোজ অর্থ কী দাঁড়ায়, ডিঅক্সি, মনে রাখবা, ডি মানে নাই বোঝায়, ডি মানে নাই বোঝায়, নাই বা কম এটা বোঝায় ডি। এটা কিন্তু বায়োলজির একটা কিওয়ার্ড, মনে রাখবা ডি। আরেকটা আছে এ, এ মানেও হচ্ছে নাই, যেটাতে দেখবা নাই বুঝাইতেছে সেটার আগে দেখবা নামের আগে এ দিয়ে কিছু একটা আছে। এ আমার এখন উদাহরণ ঠিক মনে পড়তেছে না, তাই উদাহরণ দিতে পারতেছি না, কিন্তু তুমি পড়তে গেলে সামনে মিলাইতে গেলে দেখবা যে নাই তার মানে সামনে একটা এ আছে, এ দিয়ে অ্যাবসেন্ট বোঝায়। আবার ডিঅক্সিরাইবোজ মানে কি, একটা অক্সিজেন কম, রাইবোজের থেকে একটা অক্সিজেন কম, রাইবোজ ডিঅক্সিরাইবোজ, অর্থাৎ ডিঅক্সি একটা অক্সিজেন কমে যে রাইবোজ সেটা ডিঅক্সিরাইবোজ। তাহলে ডিঅক্সিরাইবোজটা হচ্ছে একটা অ্যালডোপেন্টোজ, এটা তো আগে বললাম। এখন দেখো আমি যেটা বললাম যে একটা ছক থেকে পড়াবো, এই যে এইটা হচ্ছে সে পার্থক্যের ছক, এই ছকটা। রাইবোজটা কি, আরএনএর উপাদান, ডিঅক্সিরাইবোজটা কি, ডিএনএর উপাদান, ডিঅক্সিরাইবোজ ডিএনএ, রাইবোজ আরএনএ, র দিয়ে আর, ডি দিয়ে ডি, ইজ এটা তো তোমরা সবাই জানো। যাই হোক, এরপর HCl এর সাথে ফারফিউরাল অ্যাসিড উৎপন্ন করে। ফারফিউরাল অ্যাসিডটা কি, এরা তোমাদের অনার্সে যদি কখনো কেউ বায়োকেমিস্ট্রি নিয়ে পড়ো তখন জানতে পারবা, এখন এটা নিয়ে অত ডিটেলসে না যায়। এটা শুধু মনে রাখবা যে রাইবোজ ফারফিউরাল অ্যাসিড তৈরি করে, ডিঅক্সিরাইবোজ লেভুলিনিক অ্যাসিড তৈরি করে। এটাও এমসিকিউতে আসে যে রাইবোজ সম্পর্কে, অ্যাডমিশনে বেশি আসে এটা, যে রাইবোজ সম্পর্কে কোনটি সঠিক, কোনটি সঠিক দিয়ে দিবে তোমার রাইবোজ HCl অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লেভুলিনিক অ্যাসিড তৈরি করে, এটা তো ভুল অবশ্যই। তারপর দিয়ে দিবে তোমার 2 নং কার্বনের সাথে OH গ্রুপ যুক্ত থাকে, এটা সঠিক হবে। তো এই ধরনের এমসিকিউ আসে, অ্যাডমিশনে বেশি আসে। আর এই ছকটাও তোমার ইসের জন্য, খ নাম্বার কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, খ নাম্বার কোশ্চেনের জন্য কিন্তু এরকম পার্থক্য দিয়ে দেয় প্রায় টাইমে। আচ্ছা, যেটা বললাম ডিঅক্সিরাইবোজ মানে একটা অক্সিজেন পরমাণু কম থাকে। দেখো রাইবোজে তোমার অক্সিজেন আছে 5টা, ডিঅক্সিরাইবোজে অক্সিজেন থাকবে 4টা। তাহলে মনে থাকবে এটা, এটা একটু এভাবে পড়বা, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা আসি, পেন্টোজ গেল, হেক্সোজে আসি। একটা হেক্সোজ তোমরা সবাই চিনো, একটা না 2-3টা চিনো, গ্লুকোজ, ফ্রুক্টোজ, এই দুইটা তো চিনো না এমন কেউ নাই আশা করি। তো এটা হচ্ছে তোমাদের একটা জাতীয় উদাহরণ বলতে পারো হেক্সোজের, গ্লুকোজ, ফ্রুক্টোজ। আরও আছে কি কি, ম্যানোজ, যেগুলোর নাম কখনো শুনো নাই, গ্যালাক্টোজ হয়তো বা শুনছো। তো এগুলা কি, এগুলো হচ্ছে তোমার অ্যালডোজ শর্করা, নট কিটোজ। অ্যালডোজ মানে অ্যালডিহাইড গ্রুপ থাকবে, অ্যালডিহাইড মূলক থাকবে। এখন আমরা এই হেক্সোজের একটা উদাহরণে আসি, গ্লুকোজ। গ্লুকোজের আরেকটা নাম তোমরা মনে রাখবা, ডেক্সট্রোজ। গ্লুকোজের আরেকটা নাম কি, ডেক্সট্রোজ। আরও একটা নাম হতে পারে অ্যালডোহেক্সোজ, অ্যালডোহেক্সোজ। গ্লুকোজ হচ্ছে অ্যালডোজ, আর ফ্রুক্টোজটা হচ্ছে কিটোজ। কিটোজটা কোনটা, ফ্রুক্টোজ, কিটোজ ইকুয়াল টু ফ্রুক্টোজ। আমি শুধু এফআর দিয়ে রাখলাম, ফ্রুক্টোজ, ফর রিয়াল মনে করো না, এটা ফ্রুক্টোজ। আর অ্যালডোজ যেটা সংক্ষেপে লিখি এল, এটা হচ্ছে তোমার গ্লুকোজ, জিএল। গ্লুকোজের আরেকটা নাম কি বলতে পারবা, অ্যালডোহেক্সোজ। গ্লুকোজের আরেকটা নাম অ্যালডোহেক্সোজ, এদিকে হে লিখলাম। তাহলে ফ্রুক্টোজের আরেকটা নাম কি হতে পারে, কিটোহেক্সোজ। ফ্রুক্টোজের আরেকটা নাম কিটোহেক্সোজ।
কিটোহেক্সোজ। গ্লুকোজের আরও একটা নাম আছে, সেটা হচ্ছে ডেক্সট্রোজ। ডেক্সট্রোজ ডেক্সট্রোজ ওরে আমার হ্যান্ড রাইটিং বোঝা যায় আশা করতেছি। যাই হোক, মনে রাখো এই নামগুলা। এটা তোমার মনে করো রিটেনে সৃজনশীলে উদ্দীপকে তোমার নাম উল্টাপাল্টা দিয়ে কিন্তু প্যাচ লাগাই দেয়। অ্যালডোহেক্সোজ বলবে গ্লুকোজ না বলে, কিটোহেক্সোজ বলবে ফ্রুক্টোজ না বলে, তাই নামগুলো একটু মনে রাখবা। আচ্ছা যাই হোক, গ্লুকোজ সংকেতটাও একটু মনে রেখো, C6H12O6। C6H12O6। গ্লুকোজ আর ফ্রুক্টোজের সংকেতটা সেম। গ্লুকোজ ফ্রুক্টোজের সংকেত সেম। তাহলে আমি এইগুলা বৈশিষ্ট্য যেগুলো এখানে আছে, আঙ্গুরের শর্করা, এটা আমি একটা থেকে ছক থেকে পড়াবো, পার্থক্যের ছক, এরকমই একটা ছক সামনে আছে দেখাচ্ছি। কিন্তু এইটা মনে রাখো, গ্লুকোজকে বলা হয় গ্রেপ সুগার। গ্রেপ সুগার বা আঙ্গুরের শর্করা। গ্রেপ সুগার বা আঙ্গুরের শর্করা কোনটাকে বলা হয়? গ্লুকোজকে। গ্লুকোজকে কি বলা হয়? গ্রেপ সুগার বা আঙ্গুরের শর্করা। আবার শোষণের প্রাথমিক উপাদান হলো গ্লুকোজ। শোষণের প্রাথমিক উপাদান হলো গ্লুকোজ। তোমরা যখন 9 চ্যাপ্টার পড়বা, 9 চ্যাপ্টারের শ্বসনের কয়েকটা ধাপ, এটা 9 টেনেও সম্ভবত পড়ে আসছো তোমরা। প্রথম ধাপ যেটা, সেখানে কিন্তু গ্লুকোজ ব্যবহৃত হয়। তাহলে এটাও মনে রাখবা, এটাও ইম্পর্টেন্ট যে শ্বসনের প্রাথমিক ধাপ কোনটা, গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ না ম্যানোজ? উত্তর কি? গ্লুকোজ। তাহলে গ্লুকোজের যদি আমরা একটা গ্লুকোজ আমরা সবাই চিনি, কোনটা? চিনি, যেটা একদম শুরুতে বলছিলাম। চিনি কি দেখতে সাদা? হ্যাঁ সাদা। দানাদার? হ্যাঁ দানাদার। চিনি খেতে মিষ্টি? হ্যাঁ মিষ্টি। চিনি পানিতে ডুবে দ্রবণীয়? হ্যাঁ দ্রবণীয়। তাহলে তুমি চিনি দিয়ে গ্লুকোজের বৈশিষ্ট্য মনে রাখতে পারবা, চিনি মিষ্টি, পানিতে দ্রবণীয়। তোমাদের যদি বলা হয় নিচের কোনটি গ্লুকোজের বৈশিষ্ট্য, তুমি কি তাহলে চিনি দিয়ে বের করতে পারবা? ধরো তোমার অপশনে দেওয়া থাকলো পানিতে দ্রবণীয় নয়, স্বাদে তোমার স্বাধীন, দেখতে সাদা, তাহলে কোনটা অ্যান্সার হবে? দেখতে সাদা ও দানাদার। কারণ কি? চিনি খাইতে মিষ্টি, তাই ওই অপশনটা ভুল। আবার চিনি তুমি পানিতে গুলায় খাও, তাহলে পানিতে অদ্রবণীয়, এটাও ভুল। এভাবে অ্যান্সারটা বের করবা এমসিকিউর। যাই হোক, গ্লুকোজের ব্যবহার যদি পড়ি, এটা একটি ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। আবার খ নাম্বার বা গ ঘয়েও দিয়ে দেয় যে রোগীর পাথ্য হিসেবে গ্লুকোজের বহুল ব্যবহার প্রচলিত। তোমরা দেখো, তোমাদের যদি অনেকেরই গরমে একটু শরীর খারাপ হয়, চিনি দিয়ে, লবণ পানি দিয়ে বা স্যালাইন গুলাই খাও, সেটা কি থাকে? গ্লুকোজ। আবার খুবই একটা প্রচলিত কথা যে তোমার ডেঙ্গু হলেই লিকুইড বা মিষ্টি জাতীয় খাবার খেতে হয়। মিষ্টি জাতীয় কি? গ্লুকোজ। তাহলে রোগের পাথ্য হিসেবে কোনটি ব্যবহৃত হয়? গ্লুকোজ। আবার 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 ফলে বেশি থাকে কি? ফ্রুক্টোজ থাকে। সরি ভুল বলছি। ফল সংরক্ষণে গ্লুকোজ ব্যবহার করা হয়। কিভাবে? আচার বানায় না? এটা যদিও সরিষার তেল এগুলোও লাগে, কিন্তু চিনিও দেয় মিষ্টি আচার বানাতে, এটা কিন্তু সংরক্ষণে ব্যবহৃত হয়। আবার এটাও ইম্পর্টেন্ট, ক্যালসিয়াম গ্লুকোনেট হিসেবে ওষুধ শিল্পে ব্যবহৃত হয়। এটা এমসিকিউতে আসতে পারে যে ক্যালসিয়াম গ্লুকোনেট হিসেবে কোন শর্করা ব্যবহৃত হয়? গ্লুকোজ, সুক্রোজ, রাইবোজ না ফ্রুক্টোজ? উত্তর কি? গ্লুকোজ। তাহলে আশা করতেছি এগুলো ক্লিয়ার। পরের পৃষ্ঠায় যদি আমরা যাই, ভিটামিন সি তৈরির জন্য গ্লুকোজ ব্যবহৃত হয়, এটাও একটা ইম্পর্টেন্ট। ভিটামিন সি তৈরিতে গ্লুকোজ ব্যবহৃত হয়। দেখো ভিটামিন সি, এটাও কিন্তু তোমার রোগীর জন্য ইম্পর্টেন্ট। রোগী একটু দুর্বল হলেই কী দেয়? ভিটামিনের ক্যাপসুল দেয়, ভিটামিন বি কমপ্লেক্স দেয়, সিবিট খেতে দেয়, যেটা ভিটামিন সি মেনলি। তাহলে প্রথমে যেটা বলছে যে গ্লুকোজ রোগীর পাথ্য হিসেবে ব্যবহৃত হয়, এই পয়েন্টগুলো কিন্তু ওইটার সাথে কানেক্টেড। আবার সরবিটল তৈরি ও গ্লাইকোলাইসিসেও ব্যবহৃত হয়। এগুলো কিন্তু এমসিকিউতে আসে, এমসিকিউতে অ্যাডমিশনে প্রচুর আসে, আর তোমার একাডেমিকের রিটেনেও আসতে পারে। আচ্ছা, এরপর যদি আমরা একটু ডি এবং এল গ্লুকোজ জিনিসটা দেখি, এটা কি? ডি এবং এল কিছুই মনে রাখবে না, কিছুই লাগবে না, তুমি শুধু মনে রাখবা ডি দিয়ে ডান, এল দিয়ে লেফট, একটু বাংলা ইংলিশ।
ডি দিয়ে ডান, এল দিয়ে লেফট, ডি দিয়ে ডান, এল দিয়ে লেফট। অর্থাৎ যদি তোমার কার্বনের সাথে OH OH এই মূলকটা ডান দিকে থাকে তাহলে সেটা হচ্ছে ডি গ্লুকোজ, আর কার্বনের সাথে OH এই মূলকটা বাম দিকে থাকে তাহলে সেটা হচ্ছে এল গ্লুকোজ। তাহলে এটা গ্লুকোজের দুইটা প্রকারভেদ গেল, ডি গ্লুকোজ, এল গ্লুকোজ। লেফটে থাকলে এল গ্লুকোজ, ডানে থাকলে ডান গ্লুকোজ, ডি গ্লুকোজ সরি। একটা জিনিস সবসময় মনে রাখবা, উদ্ভিদে উদ্ভিদে সবসময় ডি গ্লুকোজ থাকে, উদ্ভিদে সবসময় ডি গ্লুকোজ থাকে। এটা তোমার অ্যাডমিশনে কোশ্চেন দিয়ে দিবে যে নিচের কোনটি সঠিক, দিয়ে তোমার মনে করো একটা অপশনে দিয়ে দিবে উদ্ভিদে সবসময় এল গ্লুকোজ থাকে, ভুল অপশন এটা একটা, এরকম কিন্তু অপশন ঘুরাইয়ে দেয়, এটা একটু খেয়াল রাখবা, মনে রাখবা উদ্ভিদে সবসময় ডি গ্লুকোজ থাকে। আচ্ছা, এরপর আমরা ফ্রুক্টোজে আসি। ফ্রুক্টোজ ফ্রুক্টোজ আর গ্লুকোজের সঙ্গে সেম আগেই বললাম, C6H12O6। ফ্রুক্টোজ 6 কার্বন বিশিষ্ট, যেটা আমরা পড়তেছি হেক্সোজই পড়তেছি, মানে 6। আচ্ছা, তোমরা এটা তো সবাই জানো যে পাকা ফলে কোনটা থাকে, ফ্রুক্টোজ। পাকা ফলে কোনটি থাকে, ফ্রুক্টোজ। মধুতেও থাকে ফ্রুক্টোজ, মধুতে আবার ইয়েও থাকে, সুক্রোজও থাকে। কিন্তু যদি প্রশ্নে এমন বলে দেয় যে পাকা মিষ্টি ফল ও মধুতে কোনটি থাকে, উত্তর কি, ফ্রুক্টোজ। আচ্ছা, তাহলে ফ্রুক্টোজকে কি বলা হয়, ফলের চিনি, কারণ এটা ফ্রুটের মধ্যে থাকে, ফ্রুট সুগার বা ফলের চিনি। আচ্ছা, তাহলে ফলের চিনি বা ফ্রুট সুগার বলে, এটা তো বললাম। আর গ্লুকোজকে কি বলে, গ্রেপ সুগার। আর ফ্রুক্টোজকে কি বলে, ফ্রুট সুগার। একটা কথা মনে রাখবা, ফ্রুক্টোজ থেকে ফ্রুট, তাহলে এটা মনে থাকবে, ফ্রুক্টোজ থেকে ফ্রুট, মানে ফ্রুক্টোজ হচ্ছে ফ্রুট সুগার। আর গ্লুকোজ গ্রেপ সুগার গ্লুকোজ। বি2 আখের কাণ্ডে প্রচুর পরিমাণ ফ্রুক্টোজ থাকে, এটা একটি ইম্পর্টেন্ট এমসিকিউ। বি2 আখের কাণ্ডে প্রচুর পরিমাণ ফ্রুট সুগার থাকবে। আর এটাও একটু মনে রাখবা যে সুক্রোজের হাইড্রোলাইসিস থেকে ফ্রুক্টোজ তৈরি হয়। সুক্রোজের হাইড্রোলাইসিস মানে কি, হাইড্রো মানে হচ্ছে পানি, লাইসিস মানে পানি দিয়ে ভাঙলে, মানে পানি দিয়ে বিচারণ করলে ফ্রুক্টোজ তৈরি হবে, একটু মনে রাখবা। পরের স্লাইডে যদি যাই, ফ্রুক্টোজের বৈশিষ্ট্যগুলো কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, অ্যাডমিশনের জন্য বেশি, একাডেমিকেও মোটামুটি আসে। ফ্রুক্টোজ সাদা বর্ণের হয়, দানাদার হতে পারে, স্ফটিকার ও মিষ্টি জাতীয়, এটা তো তোমরা সবাই জানো। আবার দেখো, ফলের রস কি তুমি পানিতে দিলে সেটা মিশে যায়? হ্যাঁ, মিশে যায়। তার মানে কি, ফ্রুক্টোজ পানিতে দ্রবণীয়, গরম অ্যালকোহলেও দ্রবণীয়, এটা একটু মনে রাখবা। এরপর এই পর্যন্ত পড়াবো, এই পার্থক্য পর্যন্ত পড়াবো। গ্লুকোজ, এটা আগে বলছে, গ্লুকোজ হচ্ছে অ্যালডোহেক্সোজ, ফ্রুক্টোজ হচ্ছে কিটোহেক্সোজ। গ্লুকোজ অ্যালডোহেক্সোজ, ফ্রুক্টোজ কিটোহেক্সোজ। আচ্ছা, ফ্রুক্টোজকে গ্রেপ সুগার, গ্লুকোজকে গ্রেপ সুগার, জি দিয়ে গ্লুকোজ, জি দিয়ে গ্রেপ। ফ্রুক্টোজকে ফ্রুট সুগার, এফ দিয়ে ফ্রুক্টোজ, এফ দিয়ে ফ্রুট সুগার। আবার সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় গ্লুকোজ উৎপন্ন হয়, এটা তো সবাই জানো, এটা পড়ছো, 9, 10 উপরে আসছো। কিন্তু কখনো কি শুনছো সালোক সংশ্লেষণে ফ্রুক্টোজ উৎপন্ন হয়? না। তাহলে সালোক সংশ্লেষণে গ্লুকোজ উৎপন্ন হয়, ফ্রুক্টোজ হয় না। এটা কিন্তু ফর জন্য ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্যও ইম্পর্টেন্ট, ছক থেকে এমসিকিউ দিয়ে দেয়। আবার এটাও তো পড়াইছি আগে, যে রাসায়নিক পদার্থ হলো গ্লুকোজ। এরপর রিং স্ট্রাকচার পাইরোনোস ধরনের, গ্লুকোজেরটা পাইরোনোস ধরনের, আর ফ্রুক্টোজেরটা ফিউরানোস ধরনের, এটাও মনে রাখবা। ফ্রুক্টোজে ফিউরানোজেও ফ দিয়ে ফ্রুক্টোজ, ফ দিয়ে ফিউরানোজ। তাহলে মনে থাকবে কোনটা ফিউরানোজ, কোনটা পাইরোনোজ, গ্লুকোজ পাইরোনোজ, আর ফ্রুক্টোজে যেহেতু ফ আছে তাই ফিউরানোজ হচ্ছে ফ্রুক্টোজ। তো এখান দিয়ে কিন্তু এমসিকিউ কীভাবে আসে, খ কীভাবে আসে, এগুলোও কিন্তু বলে দিছি। আচ্ছা, তাহলে আর কিছু পড়া আছে? না, সব তো পড়াই আছে। তাহলে আমি যদি একটু রিক্যাপ করি, 5 মিনিট একটু রিক্যাপ করি।
কার্বোহাইড্রেট পড়ালাম। কার্বোহাইড্রেট কি? একটা কার্বন, একটা পানি, মানে পানিতে তো হাইড্রোজেন দুইটা, অক্সিজেন একটা, কার্বন তো একটাই আগে বললাম, 1:2:1। এটা থাকলে হবে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্য কী মনে রাখবা? ভাত আর চিনি। ভাত দেখতে দানাদার, স্বাদহীন, আর চিনি মিষ্টি। ভাত তুমি ছায়ে পুড়ায় ফেলো, মানে ভাত বেশি তাপে পুড়ায় ফেলো, আঙ্গারে পরিণত হয়, মানে ছায়ে পরিণত হয়। ভাত তোমার পানিতে দ্রবণীয় হয় না, অদ্রবণীয়, কিন্তু চিনি হয়, মানে মনোস্যাকারাইড, দ্রবণীয়। গেল এইটু। এরপর কাজটা মনে রাখো, তুমি ডেইলি ভাত খাও, মানে শক্তির প্রধান উৎস ভাত। হাড়ের সর্দিস্থলে লুব্রিকেট হিসেবে, মানে হাত কুনোই যে তুমি এই যে ভাঁজ করো, এখানে ঘষা লাগলে তো তোমার হাড় ক্ষয় হয়ে যায়, তো এই জন্য এখানে একটা লুব্রিকেন্ট থাকে যেটা তোমার সহজে হাত ভাঁজ করতে, হাত সোজা করতে সাহায্য করে। তাই হাড়ের সন্ধিস্থলে লুব্রিকেন্ট হিসেবে কার্বোহাইড্রেট থাকে। উদ্ভিদের সঞ্চয় পদার্থ কার্বোহাইড্রেট। গেল, এগুলো তো পড়াইলাম। কার্বোহাইড্রেট কয় প্রকার, কয়ভাবে ভাগ করতে পারবো? 3 ভাবে। স্বাদের ভিত্তিতে, রাসায়নিক গুণের ভিত্তিতে, বিচরণ ক্ষমতার ভিত্তিতে। স্বাদের ভিত্তিতে কী কী বললাম? ভাত, চিনি, সুগার, নন সুগার। ভাত মিষ্টি না, মানে নন সুগার। চিনি মিষ্টি মানে সুগার। রাসায়নিক অণু কী বললাম? মনোস্যাকারাইড, মানে একটা স্যাকারাইড, একটা শর্করা। ডাইস্যাকারাইড, দুইটা শর্করা। অলিগো, 3 থেকে 10। পলি, অনেকগুলা। মনোস্যাকারাইডে কী আছে? মনোস্যাকারাইডে 3 থেকে 10টা কার্বন থাকবে। তাদের উদাহরণেও নামের সাথে 3 থেকে 10-এর মধ্যে থাকবে, যেমন কি ট্রাইওজ, টেট্রোজ, পেন্টোজ, হেক্সোজ, হেপ্টোজ। আচ্ছা, আজান দিচ্ছিল, এই জন্য আমি একটু ভিডিওটা পজ করছিলাম। যাই হোক, মনোস্যাকারাইডের রিক্যাপ করলাম। এরপর এখানে যে মনোস্যাকারাইডের যে উদাহরণগুলো আছে, ট্রাইওজ কী কী? গ্লিসারলডিহাইড, ডাইহাইড্রোক্সি অ্যাসিড। নামের সাথে অ্যালডিহাইড আছে, তাই এটা অ্যালডোজ। নামের সাথে অ্যাসিটোন অর্থাৎ টোন বা কিটোন আছে, এর জন্য এটা কিটোজ। আবার টেট্রোজে যদি আসি, টেট্রোজের উদাহরণ কি? ইরিথ্রোজটা হচ্ছে অ্যালডোজ, এক্সট্রা ল যুক্ত হয়ে যাবে কিটোজ। একইভাবে পেন্টোজে যদি আসি, পেন্টোজে কী কী আছে? জাইলোজ, রাইবোজ, ডিঅক্সিরাইবোজ, অ্যারিবিনোজ। এগুলো হচ্ছে অ্যালডোজ। আমি যদি প্রত্যেকটার সাথে একটা করে এক্সট্রা ল যুক্ত করে দিই, জাইলুলোজ, রাইবুলোজ, অ্যারিবিনোটা নাই আপাতত এখানে, এগুলো হচ্ছে কিটোজ। এরপর যদি রাইবোজে আসি, রাইবোজের গলনাঙ্ক কত? 95°C। রাইবোজ কি? একটা অ্যালডোপেন্টোজ। পরের স্লাইডে যদি যাই, ডিঅক্সিরাইবোজ। ডিঅক্সিরাইবোজ কি? বিচরণ ক্ষমতা সম্পন্ন। ছক থেকে যদি পড়াই, রাইবোজ কি? আরএনএর উপাদান। ডিঅক্সিরাইবোজ কি? ডিএনএর উপাদান। রাইবোজ HCl এর সাথে কি উৎপন্ন করবে? সালফিউরিক অ্যাসিড। ডিঅক্সিরাইবোজ কি উৎপন্ন করবে? লেভুলিনিক অ্যাসিড। এরপর রাইবোজে কয়টা অক্সিজেন থাকবে? 5টা। ডিঅক্সিরাইবোজ অর্থাৎ একটা অক্সিজেন কম হয়ে যায় রাইবোজ, 4টা অক্সিজেন থাকবে। এরপরে হেক্সোজ, মানে 6টা কার্বন। হেক্সোজ কি কি? গ্লুকোজ, ম্যানোজ, গ্যালাক্টোজ, অ্যালডোজ, ফ্রুক্টোজ। গ্লুকোজটা কি? গ্লুকোজের অপর নাম কি? ডেক্সট্রোজ বা অ্যালডোহেক্সোজ। ফ্রুক্টোজের অপর নাম কি? কিটোহেক্সোজ। গ্লুকোজকে কি বলা হয়? গ্রেপ সুগার বা আঙুরের শর্করা। শোষণের প্রাথমিক উপাদান গ্লুকোজ। গ্লুকোজের বৈশিষ্ট্য কি? দানাদার, মিষ্টি, পানিতে দ্রবণীয়, অ্যালকোহলে সামান্য দ্রবণীয়। এরপর গ্লুকোজ কীভাবে ব্যবহার হয়? রোগের পাথ্য হিসেবে ব্যবহৃত হতে পারে। এরপর ক্যালসিয়াম গ্লুকানেট ওষুধ হিসেবে ব্যবহৃত হতে পারে। তুমি আচারে চিনি দাও মিষ্টি বানানোর জন্য, মানে সংরক্ষণে ব্যবহৃত হতে পারে। ভিটামিন সি তৈরির জন্য ব্যবহৃত হতে পারে। সরবিটল তৈরি গ্লাইকোলাইসিসে ব্যবহৃত হতে পারে। গ্লুকোজের 2টা প্রকার কি কি বললাম? বি গ্লুকোজ, সরি গ্লুকোজের 2টা প্রকারভেদ কি বললাম? এল গ্লুকোজ, ডি গ্লুকোজ। লেফটে থাকলে এল গ্লুকোজ, কোনটা লেফটে থাকলে? ওএইচ মূলক লেফটে থাকলে এল গ্লুকোজ, আর ওএইচ মূলক ডানে থাকলে ডি গ্লুকোজ। উদ্ভিদে কোনটা থাকে? ডি গ্লুকোজ থাকে উদ্ভিদে। ফ্রুক্টোজে আরও কিছু বাকি নেই। ফ্রুক্টোজে যদি আসি, ফ্রুক্টোজ কি বললাম? কিটোহেক্সোজ। ফ্রুক্টোজ কোথায় থাকে? মিষ্টি ফলে থাকে, মধুতে থাকে, বিট ও আখের কাণ্ডে থাকে। সুক্রোজকে হাইড্রোলাইসিস করলে কোনটা পাওয়া যায়? ফ্রুক্টোজ পাওয়া যায়। পরের স্লাইডে যদি আসি, ফ্রুক্টোজের বৈশিষ্ট্য কি? দানাদার, পানিতে দ্রবণীয়, মিষ্টি, গরম অ্যালকোহলেও দ্রবণীয়। এগুলো কি? ফ্রুক্টোজের বৈশিষ্ট্য।
আবার ফ্রুক্টোজ কি? ফ্রুট সুগার। গ্লুকোজ কি? গ্রেপ সুগার। ফ্রুক্টোজ কি? কিটোহেক্সোজ। গ্লুকোজ কি? অ্যালডোহেক্সোজ। সালোক সংশ্লেষণে গ্লুকোজ উৎপন্ন হয়, ফ্রুক্টোজ হয় না। ফ্রুক্টোজের ফিউরানেজের রিং ফ্রুক্টোজের রিং স্ট্রাকচার কি? ফিউরানোস। আর গ্লুকোজের রিং স্ট্রাকচার পাইরানোস। তাহলে এখানেই আমাদের ডেমো ক্লাসটা থাকবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।